আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপি সহ 3টি দল ছাড়া সবাই একমত। চলতি সপ্তাহে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে, ডক্টর আলী রিয়াজ। বিতর্কিত 3টি জাতীয় নির্বাচন করার দায়ে শেখ হাসিনার সাবেক 3 সিএসি কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে বিএনপির মামলা, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আবেদন। নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের জাতীয় নাগরিক পার্টির আবেদন, সপ্তাহ প্রতীক চায় দলটি। নিবন্ধন চেয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ সহ 49টি দল। সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, 40 ভাগ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ রেখেই পাশ হল 2025-26 অর্থ বছরের বাজেট। এবং ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, সম্পূর্ণ ধ্বংসের দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলার দাবি তেহরানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপি সহ 3টি দল ছাড়া সবাই এ বিষয়ে একমত বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, প্রস্তাবের অনেক বিষয়ই রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত একমত হতে পারেনি। সবাই ছাড় দিলে দ্রুত জুলাই সনদ তৈরি করা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আদ্দিন সচিব। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করে ঐকমত্য কমিশন। উদ্দেশ্য রাষ্ট্র সংস্কার। প্রথম পর্বের অসমাপ্ত আলোচনা দ্বিতীয় পর্যায়ের পঞ্চম বৈঠকেও এক বিন্দুতে মিলতে পারেনি সবাই। ফরেন সার্ভিস একাডেমিতে বিরতি দিয়ে 5 ঘন্টার আলোচনা করে প্রায় 30টি রাজনৈতিক দল। প্রথম ধাপে বেশি গুরুত্ব পায় কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 10 বছর থাকার বিষয়টি। এতে বেশিরভাগ রাজনৈতিক দলই একমত হলেও বিএনপি সহ 3টি দলের ভিন্ন মত রয়েছে। যে আলোচনাগুলো হয়েছে তার রিফ্লেকশন, তার প্রতিফলন ঘটিয়েই একটা নতুন প্রস্তাব আনা হবে, যাতে করে এই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ও গণতন্ত্র সংবিধানে যুক্ত করা, উল্লেখ করা কিংবা অন্যভাবে সংযুক্ত করার প্রশ্নটা তখন বিবেচিত হবে। এইটা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব আনা হবে, যা লিখিতভাবে, যেটা আসলে আজকের আলোচনাকে রিফ্লেক্ট করে। সেইভাবেই আলোচনা অগ্রসর হয়েছে। এবং বিএনপি বলছে, জীবদ্দশায় প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করতে হলে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং উচ্চকক্ষের বিষয়টিও একই সাথে আলোচনা করতে হবে। তবে মেয়াদ বা বার নিয়ে বিতর্কে আটকে না থেকে কোনো ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 10 বছর থাকার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামী, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল। এছাড়া সংবিধানের মূলনীতি নিয়েও দীর্ঘ আলোচনা হয় বৈঠকে। এতেও মতপার্থক্য দূর হয়নি। ঐকমত্যের জন্য সব দলকে ন্যূনতম ছাড় দেওয়ার কথা বলেন বেশিরভাগ রাজনীতিক। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। দশম একাদশ দ্বাদশ সংসদের বিতর্কিত প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী পতিত স্বৈরশাসক শেখ হাসিনা, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার কমিশন সহ 24 জনের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলার আবেদন করেছে বিএনপি। একই সঙ্গে 2014, 2018 ও 2024 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আবেদন জানিয়েছে দলটি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আবেদন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের কাছে জমা দিয়েছে বিএনপি প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। 2014, 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচন ছিল নানা কারণে আলোচিত, বিতর্কিত ও অভিনব। বিএনপি সহ প্রায় সকল বিরোধী দলের বর্জনের মধ্যে হওয়া দশম জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 আসনে বিজয়ী আওয়ামী লীগ। 30 ডিসেম্বর 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিএনপি মাত্র 7টি আসনে জয় পায়। বিএনপি সহ মিত্ররা সেই নির্বাচনকে নিশিরাতের নির্বাচন হিসেবে অভিহিত করে। আর সবশেষ 2024 সালের 7 জানুয়ারি বিরোধী দলবিহীন ভোটে আওয়ামী লীগ ডামি প্রার্থী দিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। এবার এসব নির্বাচনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে
আবেদন করেছে বিএনপি। দলটির নির্বাহী কমিটির সদস্য সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার নির্বাচন ভবনে এসে নাসির উদ্দিন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। গ্রামে গঞ্জে গিয়ে, শহরে গিয়ে, ওয়ার্ডে গিয়ে নেতা কর্মী সমর্থকদেরকে বাড়ি বাড়ি গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতি উৎসাহী সদস্য গ্রেপ্তার, নির্যাতন, রিমান্ডে নিয়ে মিথ্যা গায়েবী মামলা দিয়ে এবং বিভিন্ন জায়গায় অপহরণ করে গুম করে রেখে তারা একটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে প্রধান, আর প্রধান নির্বাচন কমিশনার 2014 সালে যারা কমিশনার ছিলেন তারা, 2018 সালে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন যারা, তাদের সাথে কমিশনার, তাদের সাথে সচিব, এবং সর্বশেষ 2024 সালে যে নির্বাচন করেছে প্রধান নির্বাচন কমিশনার এবং তাদের কমিশনার বিন্দু, সচিব সহ সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা অতি উৎসাহে জড়িত আছে তাদের আমরা নাম উল্লেখ করেছি। এটা ওনারা অনুসন্ধান করে ব্যবস্থা নেবেন। সেখান থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় গিয়ে গণ আন্দোলনে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দশম, একাদশ ও জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা 3 সিইসি কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল, সাবেক সচিব সহ 24 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বিএনপি প্রতিনিধি দল। এ সময় তারা জানান, নির্বাচনে দায়িত্ব পালন করা বিতর্কিত কর্মকর্তাদের এতে আসামি করা হয়েছে। শেখ হাসিনা সহ অন্যান্য লোকজনকে মোট 24 জনের নাম উল্লেখ করে অভিযুক্ত করে তারা একটা এজাহার দায়ের করে, সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে আইনের শাসন না থাকায় এতদিন মামলা করা সম্ভব হয়নি। বিগত স্বৈরাচারের সময়, ফ্যাসিস্টের সময় মামলা করার কোনো সুযোগ ছিল, এখন মামলা করবে, এটা তো খুবই স্বাভাবিক। গত 16 জুন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেন। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন কমিশনে দল নিবন্ধনের জন্য আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর দলীয় প্রতীক হিসেবে শাপলা ফুল, কলম অথবা মোবাইল ফোন চেয়েছে দলটি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির প্রতিনিধিরা বর্তমান কমিশনের অধীনে আবেদন জমা দিলেও ইসি পুনর্গঠনের দাবি জানান। এদিকে নিবন্ধন চেয়ে আবেদন করেছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ। আবেদনপত্র জমার শেষ দিনে ইসিতে অন্তত 49টি আবেদন জমা পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাসনা দাস। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদনের শেষ দিনে ইসিতে আসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 24-এর গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দলটি আত্মপ্রকাশের 4 মাসের মধ্যেই নিবন্ধনের সব শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন দলটির নেতারা। আবেদনপত্র জমা দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। জানান, গঠনতন্ত্র প্রস্তুত সহ 30 জেলা, 120 উপজেলা ও 2টি মহানগর কমিটি গঠন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনে যে আবেদন দাখিল করেছে, সেখানে আমরা 3টি প্রতীককে দলের প্রতীক হিসেবে আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের দলের প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে শাপলা বরাদ্দ প্রদান করবে। আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। জনগণের দাবির ভিত্তিতে বাংলাদেশে অনেকগুলো সংগঠন পরিবর্তন হয়েছে, বাংলাদেশে নতুন একটি ব্যবস্থা এসেছে। আমরা মনে করি জনগণের দাবির প্রেক্ষিতে ইসিও পুনর্গঠন হবে। নিবন্ধনের শেষ দিনে নতুন দলগুলোর পদচারণায় ব্যস্ততা বাড়ে নির্বাচন কমিশন ভবনে। উৎসাহ উদ্দীপনার সাথে নিবন্ধনপত্র জমা দেন তারা। বিধিমালায় যেসব শর্তের কথা বলা হয়েছে সেই সকল শর্ত প্রতিপালন করেই আমরা আবেদনপত্র জমা দিয়েছি। আমরা বাংলাদেশের রাজনীতিতে এন্টারপ্রেনারশিপ, একটা গুণগত পরিবর্তনের জন্য সৎ, সাহসী, শিক্ষিত, দেশপ্রেমিক মানুষদেরকে সংগঠিত করার চেষ্টা করছি। নতুন দলের নিবন্ধনের জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করেছে ইসি। যা যা প্রয়োজন নির্বাচন কমিশনের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী আমরা সমস্ত কিছু জমা দিয়েছি। ইনশাল্লাহ আমাদের নিবন্ধন না পাওয়ার মতো কোনো অবস্থান নাই আল্লাহর রহমতে। আমরা জনগণকে দেখাতে চাই ক্ষমতার বাইরে থেকেও
আমাদের সীমিত অর্থ এবং সীমিত সামর্থ্য দিয়েও জনগণের পাশে দাঁড়ানো যায়। দ্যাটস আওয়ার এইম। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 50টি। আদালতের আদেশে নিবন্ধন ফিরে পেয়েছে জামায়াত ইসলামী। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উচ্চ আদালতের নির্দেশে এ পর্যন্ত ইসি থেকে নিবন্ধন পেয়েছে 6টি দল। সম্প্রতি নিবন্ধন স্থগিত হয়েছে আওয়ামী লীগের। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার ও জুলাই সনদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও তা কোনোভাবেই আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করবে না বলে মনে করে বিএনপি। সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ক্রিশ্চিয়ান জ্যাকবসন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বাংলাদেশের উপর মার্কিন নতুন শুল্ক নীতি নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকে জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ায় বাংলাদেশের মানুষের মতো বন্ধুপ্রতিম দেশগুলো স্বস্তি প্রকাশ করছে। আগামী 1 মাসের মধ্যে সংলাপ ও জুলাই সনদ নিয়ে একটি ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন আমির খসরু। বাংলাদেশ কিভাবে সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি। কারণ সবাই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে, একটা পরিকল্পনা থাকে আগামী দিনগুলোতে তারা কিভাবে কাজ করবে। সুতরাং নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াটা সকলের জন্য সিদ্ধান্ত নিতে, তাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি হবে, কর্মকাণ্ড কি হবে সেই সিদ্ধান্ত নিতে এটা অনেক সহজ হয়ে যায়। সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল এবং 40 ভাগ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ রেখেই পাশ হল 2025-26 অর্থ বছরের 7,90,000 কোটি টাকার বাজেট। প্রকল্প না বাড়লেও আসছে বছরের সামাজিক সুরক্ষার আওতায় নতুন করে আরও 10,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পরিচালন ব্যয় রাখা হয়েছে 5,60,000 কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি 5.5 ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6.5 ভাগ। পাবলিকলি ট্রেডেড কোম্পানি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কলেজ, আইএসটি সম্পত্তি হস্তান্তর, পেট্রোলিয়াম, সৌরশক্তি যন্ত্রপাতি, হার্টের রিং ও চোখের লেন্সের খরচ কমছে। শারফুল আলমের রিপোর্ট। সকল স্তরের বৈষম্যহীন ব্যবস্থার নিশ্চয়তা প্রদান হবে। সংসদ না থাকায় 2 জন টেলিভিশন ভাষণের মাধ্যমে দেশের 54তম বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা। 9 কার্য দিবসের পর কালো টাকা সাদা করার সুযোগ বাতিল ও কর দিয়ে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ রেখেই পাশ হল 2025-26 অর্থ বছরের বাজেট। সেখানে সামাজিক সুরক্ষা খাতে 81,000 কোটি টাকা থেকে 10,000 কোটি টাকা বাড়িয়ে 91,000 কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। নিজ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, কঠিন সময়ে বাজেট অর্থায়ন চ্যালেঞ্জের, তবে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা থাকায় বিভিন্ন দাতা সংস্থা $2.3 বিলিয়ন ঋণ দিয়েছে। WTO একটা আমরা এগ্রিমেন্ট আছে যে আমরা রপ্তানি খাতে 4 ধাপে কমিয়ে নিয়ে আসবো, 0 করে। 2 ধাপ আমরা অলরেডি করেছি। 6 মাস আমাদের একটু প্রাইভেট সেক্টরের প্রস্তুতি লাগবে, এইটা একটু থার্ডটা, কিন্তু এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না। সব টাকাই কিন্তু কালো টাকা না, অপরিদর্শিত আয় আছে। সবাই যদি কালো টাকা বলেন এটা কিন্তু মিসনোমার, এটা একদম কমপ্লিটলি এটা আমরা প্রত্যাহার করে নিয়েছি। তারা রেগুলার ট্যাক্স দিবে, মানে মার্জিনাল রেট 30%, রেগুলার ট্যাক্স প্লাস 10% অতিরিক্ত দিবে। এটা কালো টাকা সাদা বলে আমরা মনে। এদিকে নতুন বাজেটে কমছে পাবলিক ট্রেডেড কোম্পানি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইঞ্জিনিয়ারিং কলেজ, আইসিটি, সম্পত্তি স্থানান্তর, পেট্রোলিয়াম পণ্য আমদানি, সৌরশক্তি যন্ত্রাংশ আমদানি, টায়ারের কাঁচামাল, রিসাইকেল পণ্য, কলম, বিউটি পার্লারের ভাড়া, হার্টের রিং ও চোখের লেন্সের আমদানি ব্যয় কমছে। পেট্রোলিয়াম পণ্য আসে, এখানে আমরা গত 2 তারিখে প্রস্তাব করেছিলাম যে অ্যাডভান্স ট্যাক্স, যেটাকে ভ্যাট আমরা যেটা বলি, সেটা 7.5% করার জন্য আমরা এটাকে কমিয়ে 2% করার প্রস্তাব করেছি। তাদের যেটা হবে পেট্রোলিয়াম প্রাইসটা একটু রিজনেবল থাকবে, সেই রেটটা আমরা কমিয়েছি। যেটা 10% ডিউটি ছিল, আমরা এইটাকে এখন প্রস্তাব করছি 6%, আর যেটা 5% ডিউটি ছিল সেটাকে আমরা 3% প্রস্তাব করেছি। এর আগে প্রধান উপদেষ্টার বৈঠকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ চলতি 2024-25 অর্থ বছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ 2025 সংশোধনের প্রস্তাব উপস্থাপন করেন।
তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করলে তা অনুমোদন করা হয়। 2 থেকে 3 কার্যদিবসের মধ্যেই অধ্যাদেশটি সংশোধনের মাধ্যমে প্রজ্ঞাপনাকারে জারি করা হবে। জুলাইয়ের প্রথম দিন থেকেই কার্যকর হচ্ছে নতুন বাজেট। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেট গতানুগতিক। বাজেটে রাজস্ব আদায়, কর কাঠামোর পরিবর্তন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থ পাচার রোধে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বলে জানান ব্যবসায়ী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে প্রস্তাবিত বাজেট। তরিক ইসলামের রিপোর্ট। সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় সিপিডি বাজেট সংলাপ 2025। সংলাপে অংশ নেয় অর্থনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও সুধীজনরা। সংলাপে ব্যবসায়ী নেতারা বলেন, চলমান বাজেট ব্যবসা বান্ধব নয়, তুলে ধরেন নানান অসঙ্গতি। ফিলোসফিতে দ্য বাজেট ইজ ভেরি মিউটেড। বাজেট উচ্চ কণ্ঠে ভিশন দিচ্ছে না, ফিলোসফি দিচ্ছে না। স্ট্রাকচারে দ্য বাজেট ইজ বোরিং। দের ইজ নাথিং নিউ, দের ইজ নো ডিপার্চার ফ্রম ট্রেডিশন। আর অ্যাপ্রোচে দ্য বাজেট ইজ নট স্মার্ট। 30,000 কোটি টাকা ছিল গত বছরের গ্যাস এন্ড এনার্জির বাজেট, সেটাকে কমিয়ে নিয়ে আসছেন 22,500। তার মানে কি আপনি আমাকে বিদ্যুৎ কম দিবেন, গ্যাস কম দিবেন, ইন্ডাস্ট্রি স্লো ডাউন করে দেবো আমরা? এটার কোনো ব্যাখ্যা আমি পাইনি। আমাদের ধারণা ছিল এবার মনে হয় একটা বাজেট আসবে এবং এই বাজেটে আমাদের এলডিসি গ্রাজুয়েশনের ব্যাপারে কিভাবে আমরা এটা উতরাবো, কেমনে এটা করবো, এটা একটা সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা থাকবে। প্রস্তাবিত বাজেট জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে জানান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এটা যে বাপের দেশ না, এটা যে আমার রাষ্ট্র, এটা আমাদের সবার। উই অল বিলং টু দ্য নিউ স্টেট, নিউ রিপাবলিক। সেটা এই বাজেটে আমি দেখি নাই। এইবার কি সরকারটা তো পলিটিক্যাল সরকার না যে যাকে সেই লেগেসি গুলো বহন করতে হবে। এরা কি নতুন কিছু দিতে পারতো না? এ সময় সিপিডির পক্ষ থেকে বলা হয়, ঘাটতির কারণেই বাস্তবায়ন হয় না বাজেট। দাবি জানান কর কাঠামোর পরিবর্তনের। বাজেটে যেই ধরনের বরাদ্দই দেওয়া হোক না কোনো, বাস্তবায়নটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু এইরকম যদি ঘাটতি হয়ে থাকে বাস্তবায়নের ক্ষেত্রে, তাহলে যেই উদ্দেশ্যে বাজেটটা মানুষের জন্য প্রণয়ন করা হয় সেই উদ্দেশ্যগুলো তো আসলে পরিপালন হবে না। বাজেট বাস্তবায়ন ও স্বচ্ছতা নিশ্চিতে মধ্যমেয়াদী বাজেট পর্যালোচনার দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনের চেতনায় ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে বিচার বিভাগের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিচার বিভাগকে পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ হতে বলে জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফায়েত আহমেদ ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বক্তব্য রাখেন। How the judiciary was co-opted to empower state machinery rather than limit it. How it was used to circumvent checks and balances. And how it was weaponized to clamp down on dissent. All of these have led us to this particular moment today, necessitating reform so that the judiciary can reclaim its independence. The Supreme Judicial Council has been made fully operational, ensuring judicial accountability and independence. ইরানের ফোর্দো সহ 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মূল পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোর সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের দাবি এসব স্থাপনা থেকে আগেই পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, নৌবহর ও আমেরিকানদের উপর আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইরানের সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। শনিবার রাতে ইরানের আকাশসীমায় ঢুকে মার্কিন B-2 বোমারু বিমান থেকে একের পর এক শক্তিশালী বোমা ফেলা হয় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায়। স্যাটেলাইটে ধারণ করা ভিডিওতে দেখা যায় ইরানের পরমাণু কেন্দ্রগুলোর ধ্বংসের সেই ছবি।
মাটির গভীরে 262 ফুট নিচে ফোর্দো পরমাণু কেন্দ্র, নাতাঞ্জ এবং ইস্পাহানে সফলভাবে হামলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের ফোর্দোতে 6টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করে মার্কিন বাহিনী। আমেরিকার সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন হামলায় ইরানের শক্তিশালী ফোর্দো পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার পর বাংলাদেশ সময় সকাল 8টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলা সফল এবং তেহরানকে আলোচনায় বসতে বাধ্য করবে বলে দাবি করেন তিনি। Massive precision strikes on the 3 key nuclear facilities. ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরানকে এখন শান্তির পথে আসতেই হবে, নইলে ভবিষ্যতে আরো বড় হামলা করা হবে। Horribly destructive enterprise. ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে থাকবে না ইরানের দাপট। I also want to congratulate the chairman of the joint. আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা ছিল অসাধারণ সফল একটি সামরিক অভিযান। গত 40 বছর ধরে ইরান বলে আসছে, আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, তারা হাজার হাজার আমেরিকান সহ বহু মানুষ হত্যা করেছে এই অঞ্চলে। তাই আমি অনেক আগে সিদ্ধান্ত নিয়েছি এটা আর চলতে দেয়া যাবে না। Remember, there are many targets left. ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় সফল অভিযানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। America has been truly unsurpassed. অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় যুক্তরাষ্ট্রের হামলা অসাধারণ। ট্রাম্পের নাটকীয় এই সিদ্ধান্ত ইতিহাস বদলে দেবে। The world's most dangerous regime. তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই 3টি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA। দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, এই 3টি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। سرگاه امروز سایت‌های هسته‌ای کشور در فوردو، نتنز و اصفهان। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর যুদ্ধ কৌশলে পরিবর্তন এনেছে ইরান। এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না তেহরান, বরং নির্ভুল নিশানায় আঘাত করা হবে। সংঘাতে মার্কিন সম্পৃক্ততা অত্যন্ত বিপজ্জনক হবে বলে সতর্ক করেছে ইরান। البته میخوام عرض بکنم که ما با توجه به تمهیداتی که از پیش بینی کرده بودیم، برنامه‌ریزی‌هایی که شده بود، ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরানের সম্ভাব্য পাল্টা আক্রমণের আশঙ্কায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জনসাধারণের চলাচলের উপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে, কেননা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পাশে দাঁড়িয়ে আক্রমণ করতে পারে চীন এবং রাশিয়াও। শরীফুল ইসলাম, ATN বাংলা। 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজের হল এবং ক্লাসরুমের ভগ্নদশা পরিদর্শন না করলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। প্রশাসন নির্দেশনা দিলেও হল ত্যাগ না করে উল্টো অন্য বিল্ডিং ও ব্লকে শিফট হচ্ছেন তারা। শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের হল ত্যাগের সিদ্ধান্ত হঠকারী। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সহ 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ছাড়বেন না বলে আবারও হুঁশিয়ারি দেন তারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বাইরে থেকে তাকালে মনে হবে শক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি ভবন, কিন্তু ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলের 4র্থ তলার প্রতিটি রুম যেন এক একটি মৃত্যুকূপ। একটি রুমে 4 জন মেডিকেল শিক্ষার্থীর সিট, এর মধ্যে রুমের উপরের অংশ থেকে খসে পড়ছে চুন সুরকি। আবার রুমের জানালার গ্লাসও ভাঙা। গেল মে মাসে এই রুমেই একজন শিক্ষার্থী আহত হয়েছিলেন। ধ্বংসের দ্বারপ্রান্তে ভবনের কলাম ও ভীমগুলো। এমন অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন কলেজ বন্ধ ঘোষণা করে। নির্দেশনা দেওয়া হয় হল ত্যাগের। তবে পরিত্যক্ত ভবনের শিক্ষার্থীরা হল ত্যাগ না করে উল্টো অন্য রুমে উঠছেন। শিক্ষার্থীরা বলছেন হল ত্যাগের সিদ্ধান্ত হঠকারী, এতে পড়ালেখার ক্ষতি হচ্ছে। আমাদের অ্যানাটমি মিউজিয়ামে যে 20 মে ছাদ ভেঙে পড়ে, তারপর আবার 26 মে আমাদের হলের বাথরুমের ছাদ ভেঙে পড়ে, তখনই আমরা দিয়েছিলাম ক্লাস অফ করে আমরা একাডেমিক শাটডাউনে চলে যাই। কিন্তু দেখা গেছে তখনও কিন্তু হল খালি ছিল, তো তখনও কিন্তু কোনো ধরনের অগ্রগতি এখানে দেখা যায়নি। আমরা যখন হল ছেড়ে দেব, আমাদের আন্দোলনটা একদম স্টপ হয়ে যাবে, তখন তারা আবার গাছাড়া। এই জন্য তারা একটা টোটালি বলা যায় যে একটা ওরকমই নির্দেশনা দিয়েছে, যাতে আমাদের এই পুরা যে আন্দোলন যৌক্তিক দাবি সেটা যাতে তারা দমিয়ে রাখতে পারে।
এদিকে কলেজের অধ্যক্ষর সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা জানান হল ত্যাগ নয়, 24 ঘন্টার মধ্যে দায়িত্বশীলরা হল পরিদর্শন করে ছাত্রদের সাথে বৈঠক করবেন, অন্যথায় কঠোর আন্দোলন করবেন তারা। আমরা চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব 4 তলা থেকে আমরা সরে যেতে পারি, এবং বাকি যে 1, 2, 3 তলা সেটা এখন 4 তলার মতন ঝুঁকিপূর্ণ। আপনারা যারা পরিদর্শন করেছেন 4 তলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বাকি ভবন, বাকি যে তালাগুলো রয়েছে সেগুলোতে আমরা সাময়িক সময়ের জন্য অবস্থান করতে পারবো। মিটিং এ আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে। আমরা হল ত্যাগ করছি না। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার কামরুল আলম বলেন, পরিত্যক্ত হলে শিক্ষার্থীদের থাকতে দেয়া হবে না। শিক্ষকরা যে নিয়মে সিট বন্টন করবেন, শিক্ষার্থীরা তা মেনে নিলে একাডেমিক কার্যক্রম দ্রুতই শুরু হবে। আমার ঢাকা মেডিকেল কলেজে যে নতুন ব্যাচ আসার কথা, সেই ব্যাচ মিলে ওরা 6টা ব্যাচের ছাত্র সংখ্যা 755 জন। ওই 4 তলা বাদ দিয়ে যে গণরুমের কথা বলা হচ্ছে, সেই গণরুম বাদ দিয়ে ছাত্ররা যদি আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে থাকে, আমরা বাংলাদেশি স্ট্যান্ডার্ডে, আমরা বিদেশি স্ট্যান্ডার্ডে পারবো না। 766 জন ছাত্রের অ্যালটমেন্ট দেওয়া সম্ভব। নিরাপদ ক্যাম্পাস ও আবাসন সহ 5 দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর চানখারপুলে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 29 জুন দিন ঠিক করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে পলাতক 4 আসামির পক্ষে ট্রাইব্যুনালের খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এটি জুলাই আগস্টের প্রথম কোনো মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হবে। এর আগে গত 3রা জুন হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামিকে আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজিরের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রাইব্যুনাল। সেই বিজ্ঞপ্তিতে ইতিবাচক সাড়া না দেওয়ায় রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে স্টেট ডিফেন্স নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই মর্মে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। আগামী 29শে জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন। ও আত্মত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সবসময় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে বাংলাদেশ নৌবাহিনী গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এ সময় বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে পদক তুলে দেন তিনি। নবীন কর্মকর্তাদের মধ্যে মিডশিপম্যান মেহেদী হাসান মৃধা সকল বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অব অনার লাভ করেন। মিডশিপম্যান মেহরাব হক তনি দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট রাজীব দত্ত বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক লাভ করেন। বাংলাদেশ নৌবাহিনীর 2022 বি ব্যাচের 44 জন মিডশিপম্যান এবং 2025 এ ব্যাচের 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট 52 জন নবীন কর্মকর্তা আজ কমিশন লাভ করেন। আমরা প্রতিনিয়ত চেষ্টায় রত আছি এই নৌবাহিনীকে উত্তরোত্তর সমৃদ্ধি করতে। বিভিন্ন ধরনের জাহাজ, সাবমেরিন সংযোজনের মাধ্যমে আমাদের সি লাইন অফ কমিউনিকেশনকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নতুন সরঞ্জাম, জাহাজ, সাবমেরিন এই সেনাবাহিনী, এই নৌবাহিনীতে ইনশাল্লাহ সংযোজিত হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জেলায় কমে এসেছে বাল্যবিবাহের সংখ্যা। চরাঞ্চলে, গ্রাম শহরে শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতামূলক প্রচার প্রচারণা এবং আইনি পদক্ষেপে প্রতিনিয়ত রোধ হচ্ছে বাল্যবিবাহ। ফলে জেলায় বাল্যবিবাহের হার নেমে এসেছে শূন্যের কোঠায়। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বাল্যবিবাহ প্রতিরোধে 2014 সালে কুড়িগ্রামের নাগেশ্বরীর ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ গড়ে তোলেন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি। জনসচেতনতামূলক প্রচার এবং গ্রাম ও চরাঞ্চলে এর প্রচারণা চলমান থাকায় কমতে শুরু করেছে বাল্যবিবাহের হার। অসচ্ছল নারী শিক্ষার্থীদের বিনা বেতনে পাঠদানের পাশাপাশি দেয়া হচ্ছে আর্থিক সহযোগিতা। জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা ও চেষ্টায় কুড়িগ্রামে আজ বাল্যবিবাহের হার শূন্যের কোটায়।
আমি এই বাল্যবিবাহ কমিটির সদস্য হয়ে আমাদের স্কুলের যে বাল্যবিবাহগুলো হচ্ছে সেগুলো আমি প্রতিরোধ করার চেষ্টা করি। অভিভাবকদের বোঝানোর চেষ্টা করি বাল্যবিবাহর কুফল সম্পর্কে, যাতে তারা তাদের সন্তানদের কম বয়সে বিয়ে না দেয়। যে জায়গায় আমাদের বাল্যবিবাহ হচ্ছে সে জায়গায় আমাদের প্রতিবাদ করতেছি। আমাদের বিদ্যালয়ে অনেকটা বাল্যবিবাহ প্রায় শূন্যের কোটায় পৌঁছে গেছে। শুধু বাল্যবিয়ে প্রতিরোধ নয়, সার্বিক বিষয়ে এক উজ্জ্বল উদাহরণ ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়। মেধাবী ছাত্রীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ সৃষ্টির পাশাপাশি বই, পোশাক ও আর্থিক সহযোগিতা করায় খুশি অভিভাবক ও স্থানীয়রা। আমাদের কমিটির মাধ্যমে, টিমের মাধ্যমে আমরা হোম ভিজিট করে বাল্যবিবাহ প্রতিরোধ করেছি। এখানে প্রশাসনের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, তাদের সহযোগিতায় আমরা অনেক বাল্যবিবাহ প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। বাল্যবিবাহ প্রতিরোধে ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকায় এর সফলতা বলে জানালেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এই বিদ্যালয়কে অনুসরণ করে আমরা অন্যান্য বিদ্যালয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছি। আশা করতেছি যে সামনে বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আলোচনার মাধ্যমে বাল্যবিবাহ রোধে অন্যান্য ভূমিকা রাখছেন নাগেশ্বরীর ভিতরবন্দ বালিকা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন, এই প্রতিবাদে পঞ্চগড়ে পেনশন মেলার উদ্বোধন হয়। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত এই মেলার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আফম ফজলে রাব্বি। এ সময় জেলা প্রশাসক সাবেত আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করা হয়। পেনশন মেলায় ব্যাংক, বিমা, বেসরকারি উন্নয়ন সংস্থা, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সেন্টার সহ ২৭টি স্টল অংশ নিয়েছে। অপরিকল্পিত শিল্পায়ন নগরায়নের নামে নদী ও জলাশয়গুলোতে অবৈধ দখলদারিত্ব বাড়ছে বলে মন্তব্য করেছেন পরিবেশবিদরা। তারা বলছেন, শুধু ঢাকা বিভাগে প্রায় ১,৬৪৯টি শিল্প কারখানা অব্যাহতভাবে অপরিশোধিত তরল ও কঠিন বর্জ্য নদীতে ফেলছে। রাজধানীর স্টেট-আপ মিলনায়তনে একটি বেসরকারি সংস্থা আয়োজিত পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষ গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় নদী, হাওর, বন, কৃষি জমি ও পাহাড়ের গুরুত্ব অপরিসীম বলে জানান তারা। বলেন, বহুমাত্রিক পরিবেশ সংকট নিরসনে দখল, দূষণ, অব্যবস্থাপনা, বাণিজ্যিক শোষণ ও অপরিকল্পিত নগরায়ন নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। এবারে খেলার খবর। সালে নভেম্বরে ভারতের বিপক্ষে ঢাকায় প্রথম টেস্ট খেলা দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে যাত্রা শুরু করে বাংলাদেশ। দীর্ঘ ২৫ বছরের পারফরমেন্সে উত্থান পতনের গল্প থাকলেও রজত জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিসিবি। তেমনই এক আয়োজনের উদ্বোধন করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ক্রিকেট বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে লিচু ও আমের রাজধানী রাজশাহীতে বড় ধরনের প্রতিযোগিতা আয়োজনের কথা বলেন। পরাগ আরমানের রিপোর্ট। ২০০০ সালের ২৬ জুন আইসিসির ১০ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে লাল সবুজের দলের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা, পেসার হান্ট সহ বিভিন্ন আনন্দ আয়োজন করা হয়। এই আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান উদ্বোধন শেষে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে রাজশাহীতেও বিভিন্ন ধরনের খেলা আয়োজনের আশ্বাস দেন বিসিবি সভাপতি। ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি। সেই ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরো বেশি খেলা হতে পারে, কিভাবে রাজশাহী থেকে আরো জাতীয় দলের খেলোয়াড় আপনারা উপহার দিতে পারেন। এই গ্রাউন্ডস দেখছেন যে এই গ্রাউন্ডসে এত সুন্দর আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজে উপচে পড়া ভিড় ছিল রাজশাহীতে, দর্শকের ঠাসা ছিল গ্যালারি। সেই থেকে রাজশাহীতে খেলা আয়োজনের দাবিও জোরালো হয়। তাই জাতীয় দলের খেলোয়াড় তৈরিতে কিভাবে রাজশাহীকে আরো সহায়তা করা যায় সেই আশ্বাসও দেন বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান। গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব।
আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে 16 বছরের, 14 বছর, 18 বছরে, সেগুলোকে আমরা 2 দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করব। এই সময় বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানান, গ্রাউন্ডস ফ্যাসিলিটিস আরও কিছুটা উন্নয়ন করা গেলে আগামী বছর থেকে বিপিএল এর ম্যাচও আয়োজন করা হবে রাজশাহীতে। পরাগামান, এটিএন বাংলা। কোন সময় থেকে এখানে ম্যাক্স 60 ক্রিকেট লিগে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। টি10 ফরম্যাটের 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশি তারকার খেলার কথা জানিয়েছে ম্যাক্স 60 ক্রিকেট কর্তৃপক্ষ। তবে সাকিব কোন দলের হয়ে খেলবেন তা জানা যায়নি। আগামী 16 জুলাই কেম্যান আইল্যান্ডে শুরু হবে 8 দলের ম্যাক্স 60 টি10 টুর্নামেন্টের দ্বিতীয় আসর। 23 জুলাই হবে প্রতিযোগিতার ফাইনাল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ান টাইগার্স। ফিফা ক্লাব বিশ্বকাপে জয় পেয়েছে ইন্টার মিলান এবং বরুসিয়া ডর্টমুন্ড। পিছিয়ে পড়েও উরাওয়া রেডসকে 2-1 গোলে হারিয়েছে মিলান। লুমেন ফিল্ডে 11 মিনিটে ওয়াতানাবের গোলে এগিয়ে যায় জাপানের ক্লাবটি। এরপর বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে সেই গোল শোধ দিতে পারেনি ইতালির ক্লাবটি। অবশেষে 8 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরে তারা। এরপর ইনজুরির সময় জয় নিশ্চিত করেন ভ্যালেন্টাইন কার্বনি। আরেক ম্যাচে মেমোলদে সানডাউসের বিপক্ষে 4-3 গোলে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। যদিও 11 মিনিটে দক্ষিণ আফ্রিকার ক্লাবকে এগিয়ে নেন লুকাস রিবেইরো কস্তা। এরপর ফেলিক্স নেচার সারহাও এবং জুড বেলিংহামের গোলে প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। চতুর্থ গোলটি আত্মঘাতী। মেমোলদির হয়ে গোল শোধ দেন রাইনার্স এবং মথিবা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপি সহ 3টি দল ছাড়া সবাই একমত। চলতি সপ্তাহে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে, ডক্টর আলী রিয়াজ। বিতর্কিত 3টি জাতীয় নির্বাচন করার দায়ে শেখ হাসিনার সাবেক 3 সিএসি কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে বিএনপির মামলা। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসিতে আবেদন। নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের জাতীয় নাগরিক পার্টির আবেদন। শাপলা প্রতীক চায় দলটি। নিবন্ধন চেয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ সহ 49টি দল। সমালোচনার মুখে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। 40% কর দিয়ে অপ্রদর্শিত অর্থ ব্যবহারের সুযোগ রেখে পাশ হল 2025-26 অর্থ বছরের বাজেট। এবং ইরানের 3টি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। সম্পূর্ণ ধ্বংসের দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের। পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলার দাবি তেহরানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।